শুরু করছি তোমাকে চাই লেখনীতে নুসরাত জাহান মিথিলা। পর্ব সংখ্যা ৩। মায়া এসে লিসির হাত ধরে ট্রায়াল রুমের দিকে নিয়ে যায়। ট্রায়াল রুমের ভেতর বসে লিসি নিজের মতো করে ট্রায়াল দিতে দিতে গুনগুন করে। লিসি, কতগুলো? কোনো ব্যাপার না, একটা একটা পড়ে দেখি। অন্যদিকে দোকানের বাইরে দাঁড়িয়ে ফকির কফির কাপ হাতে চুপচাপ আশপাশ পর্যবেক্ষণ করছিল কিরিস। এমন সময় ফোন বেজে ওঠে। রিহানের নাম ভেসে ওঠে স্ক্রিনে। ফোন ধরতে ওপাশ থেকে তড়িঘড়ি করে রিহান বলে ওঠে, রিহান প্রো, তোর ফোন ট্র্যাক করা হচ্ছে। অলরেডি মিস্টার জেমস চলে এসেছে নীল সাগর। একটুখানি আমাকে 2 মিনিট দে। ফোনটা নামিয়ে রাখি কিরিস। চোখ ঘুরিয়ে তাকাতেই দেখে কয়েকজন কালো স্যুট পরা লোক তার দিকে এগিয়ে আসছে। ঠান্ডা মাথায় কফির কাপটা একপাশে রাখে কিরিস শান্ত গলায়, টাইম স্টার্ট নাও। এই কথা বলেই হঠাৎ দৌড় দেয় কিরিস। পেছনে ওদের পায়ের শব্দ, তীব্র গতিতে তাড়া করছে তাকে। কিরিস পরের তলায় উঠতে থেমে যায়। এবার সে আর দৌড়ায় না, বরং দাঁড়িয়ে পড়ায় লোকগুলো ঘিরে ফেলে ও তাকে। একজন বলল, কাম উইথ আস নাও, ইউর ডান। কিরিস ঠোঁটের কোনায় এক ভয়ঙ্কর শয়তানি হাসি টেনে বলল, আই এম ডান, নাও ওয়ে। লোকগুলো এবার বুঝতে পারে কিরিসের পেছনে অনেকজন লোক দাঁড়িয়ে আছে, সবার চোখে আগুন। কিরিস, মার্ক, তুমি দেখো এগুলোকে। তখনই একজন এগিয়ে এসে বলে, হে, ইউ ক্যান ডু এনিথিং, ডু ইট অল উইথ ইউর স্পন, ফাইট আস ইফ ইউর ডেয়ার। এই কথাটা শেষ করতে না করতেই শ্বাসরুদ্ধ সময়। একটা ছুরি লোকটার গলায় বসে যায়। চারপাশে রক্ত ছিটকে পড়ে, দেহটা মেঝেতে লুটিয়ে পড়ে। সাথে সাথেই বাকিরা দুপা পিছিয়ে যায়। ছুরিটা ছুঁড়েছিল কিরিস নিজে, সোজা গলায়। এক নিঃশব্দ খুন। কিরিস রাগে ঠাসা গলায়, ডোন্ট ইউ ডেয়ার চ্যালেঞ্জ মি। ইফ আই কিল ইউ, নট এ সিঙ্গেল পার্সন অফ ইউর বডি উইথ বি ফাউন্ড। আরেকজন সাহস করে এগিয়ে আসে। কিরিস এক হাতে তার গলার চেপে ধরে, এক হাতে মুচড়ে গলাটা ভেঙে ফেলে। লোকটা মাটিতে ছিটকে পড়ে। কিরিস, মার্কোকে, জলদি কাজটা মেটাও। আমি আমার হাত নোংরা করতে চাই না। নিচে সবাই আছে, দ্রুত করো। আর হ্যাঁ, এখানে যেন কিছু বোঝা না যায়। সব পরিষ্কার করে দেবে। মার্ক সম্মতি জানায়। রুমাল এগিয়ে দেয় কিরিসকে। স্যার, আপনি যান, বাকিটা আমার দায়িত্ব। কিরিস হাতে রুমাল বেঁধে হাত মুছতে মুছতে নিচে নেমে আসে। পরবর্তী তলায় নামার আগে মার্ক সিকিউরিটি দিয়ে পুরো 6 তলা ফাঁকা করেছিল। ট্রায়াল রুমে ফিরে কিরিস ট্রায়াল রুমের কাছে এসে দেখে লিসি চুপ করে বসে আছে। কিরিস, সব কেনা শেষ? মায়া এসে হাসতে হাসতে, এক্সকিউজ মি স্যার, নাইম ব্যাগগুলো নিয়ে আয়। এক কর্মী এসে বেশ কিছু ব্যাগ কিরিসের সামনে ধরে। স্যার, আপনি যেমনটা চেয়েছিলেন ঠিক তেমনই আছে, চাইলে চেক করে নিতে পারেন। কিরিস, তার দরকার নেই। লিসি, চলো। লিসি, কোথায় গিয়েছিলেন আপনি? কিরিস, ওইদিকে গিয়েছিলাম। কিরিস লিসিকে কোলে তুলতে গেলে লিসি আহ্বান করে, না, নিতে হবে না, আমি হাঁটতে পারবো। কিরিস চোখ বড় করে, মেরে তোমাকে উগান্ডায় পাঠিয়ে দেব, চুপ করে থাকো। এই বলে লিসিকে কোলে তুলে নেয়। লিসি, আমি পড়ে যাব, এক হাতে নিচ্ছেন কেন? আমি 56 কেজি। কিরিস, হ্যাঁ, কত 56 কেজি তা তো বুঝতেই পারছি। 40 কেজি হবে কিনা সন্দেহ। আর চুপ করে থাকতে বলিনি আমি? লিসি বিরক্ত হলেও নিজের ইচ্ছার বিরুদ্ধে কিরিসের গলা ধরে ফেলে। কিরিস মুচকি হাসে। ব্যাগগুলো দাও। এক হাতে লিসি আর এক হাতে সব ব্যাগ নিয়ে এগিয়ে চলে কিরিস। দোকানের স্টাফরা মুচকি মুচকি হাসে। মলের বাকিদের এখনো কিরিস আর লিসি যায়। লিসিকে কিরিসের কোলে দেখি সুপ্রিয়া একটু বিভ্রান্ত কণ্ঠে বলে, লিসির কি কিছু হয়েছে? ও তোর কোলে কেন? লিসিকে চেয়ারে বসে কিরিস বলে, অনেক ভালো মেয়ে তো মা, তাই পায়ে ব্যথা পেয়েছে। লিসি মুচকি হেসে, আমার নিন্দা করছেন না প্রশংসা? মির্জা, কি করে পায়ে ব্যথা পেলে? লিসি খুব ধৈর্যে।
নানু চুপ করো তো, আমি পরে বলবো তোমায়। কিরিস, মা, তোমাদের সব কেনাকাটা শেষ? সুপ্রিয়া, সব শেষ, শুধু বিয়ের কাঁচামাল বাকি আছে। কিরিস, ওগুলো আমি দেখে নিব, তোমরা বাড়ি যাও। যাওয়ার আগে গয়নার দোকান থেকে গয়না নিয়ে যেও, যেগুলো পালিশ করতে দিয়েছিলে। আনোয়ার, ঠিক আছে, কিন্তু তোরা যাবি না? রিহান হেসে, আরে বাবা, বিয়ে আমার, কিন্তু কেনাকাটা এদের নামে। আনারুল মুচকি হেসে, কেন, এখনো কি কেনাকাটা করবে? আরবি হেসে, আমাদের তো এখনো জুয়েলারি কেনা হয়নি। প্রিয়া, তোরা যা আছে, তোর যা আছে তাতেই যাবে, আবার কি কিনবি? সুরভি, আরে মা, তোমরা যাও তো, আমরাও কেনা শেষ করে আসছি। ঈশান বিরক্ত ভাবে। কাবির, চল আমরা বাড়ি যাই, না হলে আমাদের সারা রাত এই শপিং মলেই থাকতে হবে। ইয়াপি, সত্যি কথা মামা, চল। যারা ঠোঁট উঁচিয়ে, মনে হচ্ছে আমরা শপিং মল চিনি না, যা তোরা, আমরা একা একা শপিং করব। আনোয়ার সোজা সাপটা, না, একা তোমাদের এই দুপুরে ছেড়ে দেব না। কিরিস, তুই এদের সাথে থাক, আর কাবির, তুই আমার সাথে আয়, মিস্টার সংস্কারের সাথে কথা বলবো। কিরিস স্বাভাবিক ভঙ্গিতে, ঠিক আছে। আরবি মুখ বাঁকিয়ে, লে হালুয়া, ওই গাধা কয়েকটা তো ছিল, এখন এই হিংসের সাথে যাবে কে? তিশা, আমার মতে আমরাও বাড়ি যাই, নুসরাতের মেহেদির ডালা দিয়ে যাওয়ার সময় কিনে নেব। যারা চোখ টিপে, নট এ ব্যাড আইডিয়া, যদি এগুলোতে আমার প্রতি ইন্টারেস্ট নেই। সব মেয়েরা একসাথে বলে, আমরাও বাড়ি যাব, কিন্তু যাওয়ার আগে চুড়ি তো কিনে দাও। কিরিস চোখ পাকিয়ে, বাবা তোমরা যাও, আর তোরা আমার সাথে আয়, চুড়ি কিনে দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। ইয়াবি, তুইও আয়। ইয়াবি একটা হালকা হেসে, ওকে ব্রো। কিরিস সবাইকে নিয়ে এক বাহারি চুড়ির দোকানে ঢোকে। দোকানে রঙিন আলোয় সাজানো হাজারো চুড়ি। মেয়েরা তো রীতিমতো আনন্দে বুঁদ হয়ে যায়, যে যার মতো চুড়ি দেখতে শুরু করে। লিজা, কোনটা রাখবো কোনটা নেব? এই লিসি, তোর কোনটা পছন্দ হয়েছে? লিসি দ্বিধায়, কনফিউজ রে, বুঝতে পারছি না, মনে হচ্ছে সবই নিয়ে নি। সুরভি চোখ টিপে, আরে অনুষ্ঠান অনুযায়ী ম্যাচ করে নে, যে রঙের শাড়ি কিনেছি সেই রঙের চুড়ি নে। লিসি, তাহলে ওই থাকে, চুড়িগুলো সুন্দর, ওইগুলোই নিই আমরা। 30 মিনিট ধরে সবাই চুড়ি বেছে নেয়। শেষে কিরিস নিজেই সবার হাতে প্যাকেট তুলে দেয়, গাড়িতে সবাইকে উঠিয়ে দেয়। লিজা, আরে কিছু খাবার তো কিনে দাও। ইয়াবি হেসে, কেন, তোদের খিদে পেয়েছে? আরবি, না, আমরা তো মানুষ না, তাহলে খিদে পাবে কেন? ইয়াবি, সত্যি কথা বলতে আজ রিহান আর কাবির সত্যি কথাই বলেছে। আরবির আগে, এই ইয়াবি, যদি আমাকে নিচে নামতে হয় তাহলে তোর এক এক চুল টেনে টেনে ছিঁড়বো। ইয়াবি হেসে, এই না, এখনো আমার একটা গার্লফ্রেন্ড হয়নি, তার আগে আমাকে টাক করে দিবি? তখনই কিরিস গম্ভীর গলায় বলে, এই নাও খাবার, আর হ্যাঁ, এখান থেকে যেন সোজা বাড়ি যাস, যদি দেখি অন্য কোথাও গিয়েছিস বাড়ি এসে কিন্তু সবকটা ঠ্যাং ভাঙবো। সবাই গাড়ি নিয়ে চলে যায়। কিরিস ইয়াবিকে, চল আমার সাথে দোকানে। ইয়াবি, কি করতে? দোকানে গিয়ে কিরিস দোকানদারকে বলে, মেরুন রঙের জামা পরা মেয়েটি যে সাইজের চুড়ি নিয়েছে, ওই সাইজে তোমার দোকানে যত রকম চুড়ি আছে সব প্যাকেট করে দাও। ইয়াবি হেসে, এটা কি ভাবির জন্য? কিরিস কিছু বলে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। দোকানদার একের পর এক চুড়ি প্যাক করে, প্রায় 100 থেকে 120 ডজন চুড়ি একসাথে একটা বড় বক্সে ভরে দেয়। কিরিস বক্সটা নিয়ে গাড়িতে রাখে। কিরিস গাড়িতে ওঠে, চল বাকি কাজগুলো শেষ করে আসি। গাড়ি চালাতে চালাতে সামনে পানে ঘন জঙ্গল, পরে ঘন জঙ্গল, গাছগাছালির মধ্য দিয়ে রাস্তা চলে গেছে এক পাশে। এক সময় রাস্তার পাশে একটা ক্যাফেতে গাড়ি দাঁড় করায় কিরিস। কিরিস আর ইয়াবি গাড়ি থেকে নামে। তখনই দেখা যায় রিহান, কাবির আর ঈশান আগে থেকে সেখানে উপস্থিত। ইয়াবি হতবাক হয়ে বলে, তোরা না বাড়ি গিয়েছিলি? রিহান হালকা হেসে, কাজ আছে, আসতে তো হবেই। কাবির রিহানের ঘাড়ে হাত দিয়ে, তুই পৃথিবীর প্রথম বর যে কিনা বিয়ের দিনও কাজ করবে। রিহান চোখ টিপে, অত খুশি হওয়ার দরকার নেই, তোমারও সময় আসবে। সবাই ক্যাফের ভেতরে ঢোকে।
ক্যাফের মালিক ক্রিসকে দেখে সম্মান দেখিয়ে বলে, ওয়েলকাম বস। ক্রিস কেবল মাথা নাড়ে। ক্যাফের একপাশে গিয়ে দেওয়ালে থাকা একটা ইট চাপে। হঠাৎ করে ইট সরতে পেছন একটা দরজা খুলে যায়। কাবির চোখ বড় করে, আমি জানতাম না দেওয়ালে হাত দিলে দরজা বের হয়। ইয়াবি হাসতে হাসতে, আরে তখন তো 40 বছরের গুহা দেখিসনি, এখন ক্রিসের গুহা দেখে নে। রিহান, হ্যাঁ ক্রিস হলে সব সম্ভব, চল এবার ভেতরে। সবাই ঢোকে ভেতরে। ভেতরের আধুনিক গোপন অপারেশনের ঘর। এক কোনায় একজন লোকের হাত পা বাঁধা, চোখ মুখ ঢাকা। সব বডিগার্ড ক্রিসকে দেখেই মাথা নিচু করে স্যালুট দেয়। গোপন ঘরে অন্ধকারে চাপা আলো। আকাশের নিচে ক্যাফের গোপন চেম্বারটি গর্জে ওঠার প্রস্তুতিতে। মার্কো ধীরে এগিয়ে এসে ক্রিসের কানে মুখে এনে ফিসফিস করে বলে, ওদের একজন যাকে বাঁচিয়ে রাখতে বলেছিলেন। ক্রিস আর কিছু বলে না, চুপচাপ গিয়ে সোজা লোকটার সামনে রাখা চেয়ারে বসে পড়ে। আধারে তার চোখের দৃষ্টি জমাট রক্তের মতো। পাশে ইয়াবি আর মার্কো দাঁড়িয়ে টেবিলের উপর রাখা ফাইলগুলো উল্টে পাল্টে দেখছে। রেহান ল্যাপটপ খুলে টকটকে নীল স্ক্রিনে সার্ভার লগ ট্রেস করছে। ঈশান তার নিজস্ব বিষের বোতল আর ইঞ্জেকশন নিয়ে বসে সুচের নিচে আঙুল রেখে ট্রিপ রেট মিলাচ্ছে। কাবির তার শার্টের হাতা গোটাতে গোটাতে এসে দাঁড়ায় ক্রিসের ডান পাশে। ক্রিস ধীর হাতে বাড়িয়ে সামনে থাকা ওয়াইনের বোতল থেকে গ্লাসে ওয়াইন ঢালে। তারপর গ্লাসটা ঘোরাতে ঘোরাতে ঠান্ডা গলায় বলে, শুরু করা যাক। কাবির এগিয়ে গিয়ে বন্দির হাত খুলে দেয়। লোকটা দম নিয়ে ওঠে, নিঃশ্বাস ভারী। কাবির হাসে, তোর অনেক সাহস, তুই কি করে জানলি আমার ভাই কোথায় আছে? লোক কাপা কাপা গলায়, আমাকে ছেড়ে দাও। কাবির ভ্রু কুচকে, আরে শালা, তুই তো দেখছি বাঙালি, তাহলে তখন ইংরেজি বলেছিলি কেন? ঈশান চোখ নামিয়ে, আরে ও বাঙালি না, ইংরেজি, তাতে তোর লাভ কি? কাবির চোরা হাসিতে, ঠিক কথা, বল কে পাঠিয়েছে তোকে? কিরিস ঠান্ডা গলায়, ঈশান ওকে মেরে দে, ও কিছু বলবে না। লোক চিৎকার করে, না না আমাকে মারবেন না। কাবির তাহলে বল তোকে কে পাঠিয়েছে? ঠিক সেই সময় কিরিস পাশে রাখা ছুরি তুলে নিয়ে সোজা লোকটার পায়ে বসিয়ে দেয়। রক্তের ফোয়ারা আর লোকটার আর্তনাদ ঘর কাঁপিয়ে তোলে। লোক, আহ! রিহান হালকা ভঙ্গিতে, আরে আস্তে, তোর আওয়াজ তো সাউন্ড বক্সের থেকেও জোরে। কাবির চোখ লাল করে, বল না হলে একেবার তোকে। লোক হেঁচকে তুলে তুলে, বলছি নিশি আমাদের ইউকে খবর দিয়েছিল, উনি একজন হ্যাকার, আমাদের গ্যাংয়ের হয়ে কাজ করে। ইয়াবি ফাইলগুলো উল্টে দেখতে দেখতে থেমে যায়, চোখ সরু করে বলে, একজন মানুষের ঠিকানা পাওয়া যায় মানুষের থেকে, আর ফোন থেকে? তার মানে কিরিস তোর ফোন হ্যাক করছে? কিরিস চোখ ছোট করে ঠান্ডা গলায়, বাহ ভালো ইয়াবি, কিন্তু আমি আগে থেকেই বুঝে গেছি, এজন্যই তো ফোনটা এখন জঙ্গলে। কথা শুনে ইয়াবি হেসে ফেলে। কাবির বিস্ময়ে, কি? হঠাৎ প্যাং! গুলির শব্দে ঘর কেঁপে ওঠে, ধোঁয়ার গন্ধে ঘোলাটে হয়ে ওঠে বাতাস। কাবির, আরে আস্তে, আর একটু হলে তো আমিই যেতাম, ভাইয়া আস্তে। লোকটার রক্তাক্ত দেহ ধীরে ধীরে গড়িয়ে পড়ে মেঝেতে। বডিগার্ডরা চুপচাপ তা টেনে নিয়ে যায়। রক্ত মোছার শব্দ, গ্লাভেসের আওয়াজ ঘরে ছড়িয়ে পড়েছে। রিহান হেডফোনে বসে থাকা ল্যাপটপের দিকে তাকিয়ে বলে, আই গট ইট। তার গলা ভারী হয়ে ওঠে। নিশি রাশির মেয়ে, অস্ট্রেলিয়ায় থাকে। আরও। রেহান হঠাৎ থেমে যায়, আর কিছু বলতে পারে না। হঠাৎ হো হো করে হেসে ওঠে। কিরিস চোখ সরু করে, কি হয়েছে? এনি প্রবলেম? রিহান মুখে হাত চেপে দিয়ে হাসে, কিছু না বলে মাথা নেড়ে। তার এই অদ্ভুত হাসি দেখে এবার কাবির, ঈশান, ইয়াবিদ সবাই চমকে যায়। তারা চারজন একসাথে স্ক্রিন দিকে তাকায়, আর তারপরেই ঈশান হো হো করে হেসে বলে, আরে ওই ছবিটা দেখি। ওহো ব্রো, তোর বডিটা তো ছবিতে সেই লাগছে, খালি গায়ে একদম মডেল লুক। কাবির থেমে না থেকে যোগ করে, ভাইয়া তোর ওর প্রেমে হাবুডুবু খাচ্ছে।
ভাইয়া ও তোর প্রেমে হাবুডুবু খাচ্ছে, সব ছবি আছে ওর কাছে। রিহান মজা করে। আই এম তো অবাক। ঈশান চোখ ছোট করে। এটা হ্যাকার কম, ছাইয়া বেশি। কিরিশ চুপচাপ। পরিষ্কার করে বল। ইয়াবি নিচু গলায়। আরে ভাই, নিশি তোকে পছন্দ করে। কাবির ভ্রু নাচিয়ে। না না, ভালোবাসে, হার্ট ফেল যাচ্ছে। ক্রিস ঠান্ডা গলায় বলে, তাতে কি হয়েছে? এতে তো আমাদের লাভ বেশি, ওর কাছ থেকে সহজে চিপটা নেওয়া যাবে। রিহান চোখ উজ্জ্বল করে। ইউ মিন সেই চিপটা যেটা রুবি পাচারের সময় আমরা নিতে পারিনি? ক্রিস মাথা নেড়ে সম্মতি দেয়। রিহান উচ্ছ্বাসিত হয়ে, ব্রো, তুই যদি সেই চিপটা এনে দিস, আমি দুনিয়ার সব ইলেকট্রনিক ডিভাইস হ্যাক করতে পারবো। আই লাভ ইউ ব্রো। ইয়াবি হাসতে হাসতে, আসলেই তুই জিনিয়াস। বাকি কাজগুলো করতে করতে সন্ধ্যা নেমে আসে। কাজ শেষে ছেলেরা এবার গাড়িতে উঠবে। ঠিক তখন রিহানের ফোন বেজে ওঠে। ফোনে ওপাশে সুপ্রিয়া। তোরা কোথায় রে? সে কখন থেকে? বাড়ির বাইরে। বাড়িতে আয় দ্রুত। রিহান তাড়াতাড়ি। আরে আম্মু, সব হয়ে গেছে, 5 মিনিটের মধ্যে চলে আসবো। কাবির, আম্মু ফোন দিয়েছিল। ভাইয়া তুমি গাড়ি চালাও, তাহলে সত্যি 5 মিনিটে পৌঁছে যাব। কিরিস, মার্ক, তুমি অন্য গাড়িতে যাও, বাকি কাজগুলো শেষ করো। রাতের সব কাজে রিপোর্ট মেল করে দিব। দিবে। মার্ক, ওকে বস। আপনি কোন গাড়িতে যাবেন? বিএমডাব্লিউ নাকি? কিরিস থামিয়ে দিয়ে, না, বিএমডাব্লিউ ঠিক আছে, যেটা বলেছি সেটা করো। গাড়িতে বসতেই ঈশান পেছন ফিরে বলে, ব্রো, আমরা কিন্তু তোর ওই উড়াধুরা গাড়ি চালানোর এক্সপিরিয়েন্স ভুলিনি। তখন আমাদের যা অবস্থা হয়েছিল, আজকে লিসিকে ওই এক্সপিরিয়েন্স করিয়ে দিয়েছিস। বেঁচে গেছে মেয়েটা, বমি পর্যন্ত গেছে, হসপিটালে ভর্তি হয়নি আমাদের মতো। কাবির, হক কথা বলেছিস, আমি ওই দিনের কথা ভুলতে পারবো না। কারিস ঠোঁট চেপে, হয়েছে, চুপ কর এবার। বাড়ির দরজার সামনে গাড়ি দাঁড়ায়। বেল বাজানো মাত্রই দরজা খুলে দাঁড়ায় সুপ্রিয়া। চোখের আগের ঝিলিক। তোদের আসতে কত সময় লাগে? কাবির চোরা হেসে, মা, 5 মিনিটে তো লেগেছে। তোরা সব কিরিসের পেছনে দাঁড়িয়ে আছিস কেন? সামনে আয়। রিহান ভোলা ভোলা গলায়, আমার সোনা বড় আম্মু, আর হবে না, এবার গেলে বলে যাব। কিরিস চুপচাপ। মা, উপরে গেলাম। মা, আমি উপরে গেলাম বলে কিরিস সোজা সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। কিরিসের এমন করায় ছেলেগুলো হা করে কিরিসের দিকে তাকিয়ে থাকে। কাবির, আমার সোনা না, এমন লোক দিও না। ঈশান, মামি। সুপ্রিয়া অবশেষে, হয়েছে, ভেতরে আয়। সুপ্রিয়া দরজার সামনে থেকে সরে দাঁড়ায়। ছেলেরা একে একে ভিতরে ঢোকে। ছেলেরা মেয়েদের দিকে তাকালে তাদের চোখে মুখে দেখে স্পষ্ট বুঝে গেছে মেয়েরা ওদের নামে ইতিমধ্যেই নালিশ করে দিয়েছে। ওরা কোনো কথা না বাড়িয়ে সোজা উপরে উঠে যায় ফ্রেশ হতে। এই ফাঁকে সুপ্রিয়া রান্নাঘরে ঢোকে। প্রিয়া ও সুপ্রিয়া দুজনেই মিলে সন্ধ্যার চা আর হালকা নাস্তা বানিয়ে আনছে। স্টাডি রুম থেকে আনোয়ার আর আনারুল কথা বলতে বলতে আসছে। ওদের মুখে গাঢ় চিন্তার ছাপ। দুজনেই এসে সোফাতে বসে। আনোয়ার চিন্তিত গলায়, জানি না কি হবে, তুই এখন এসব বাদ দে, সকালে দেখা যাবে। আনারুল কপাল টিপে ধরে, ঠিক আছে, মাথাটা ধরেছে। এই সময় ট্রে হাতে এসেছে। এই নাও চা খাও, দেখি মাথা ব্যথা কমে যাবে। ভাইয়া, আপনার চা। আনোয়ার হালকা হেসে, একদম ঠিক সময়ে চাটা দিলে। মির্জা বেগম এতক্ষণ তাদের দেখে যাচ্ছিলেন। তিনি সব বুঝে গেছেন। দুনিয়াতে সবার কাছ থেকে কিছু না কিছু লুকাতে গেলেও মায়ের চোখে কখনো লুকানো যায় না। মা তো মাই একমাত্র, যার চোখে সন্তান পড়তে পারে। মির্জা বেগম চায়ে চুমুক দিয়ে বললেন, কি হয়েছে তোদের? দুজনকে খুব চিন্তিত দেখাচ্ছে। আনোয়ার একদমই সব বলে ফেলে, আর বলো না মা, তোমার মনে আছে না, আনারুল মাঝখানে মিশার কাছ থেকে টাকা নিয়েছিল ইমার্জেন্সি ক্যাশ লাগবে বলে? তখন তো কার্ডও কাজ করছিল না। মির্জা স্মিথ হেসে, হ্যাঁ, একবার বলেছিলি। আর টাকার কোনো সমস্যা তো নেই, তাই না? আনারুল হালকা স্বরে, মা, টাকার কোনো সমস্যা না, কিন্তু ওর কাছ থেকে আমরা যে 1 কোটি টাকা নিয়েছিলাম,
সে এখন 2 কোটি টাকা চাইছে। মির্জা চমকে ওঠে, কি বলছিস? তা তোরা তো দিয়ে দে, তাহলে তো ঝামেলা থাকবে না। আনোয়ার গম্ভীর ভাবে, মা বললাম তো টাকার সমস্যা না, যখন যাবে তখন দিয়ে দিব, কিন্তু সমস্যা হচ্ছে সম্মানের। আনারুল, হ্যাঁ মিশা যা লোক, আর তাছাড়া কাল সকালেই আসতে চাইছে, এজন্য ভাবছি কি করব। টাকা ওকে কালকেই দিয়ে দেব যেভাবেই হোক। আনোয়ার চিন্তিত স্বরে, মা তুমি এই কথাটা কাউকে বলো না, কিরিসকে তো একদমই না, ও এসব জানতে পারলে খুব রাগ করবে। মির্জা মাথা নাড়িয়ে, আচ্ছা ঠিক আছে, যখন আর কোনো সমস্যা নেই তখন কাল উনি এলে একসঙ্গে বসে কথা বলে সব ঠিক করে নেবে। এদিকে সুপ্রিয়া আর প্রিয়া এসে ছোপাতে বসে। একটু পরে ছেলেগুলো একে একে নিচে নামে। মির্জা প্রশ্ন করে, বড় বৌমা, আলপনা দেওয়ার ব্যাপারে কিছু ভেবেছ? তোমাকে তো সকালে বলেছিলাম। সুপ্রিয়া হালকা অস্বস্তি নিয়ে, মা আমরা তো কেউ ভালো আলপনা দিতে পারি না, আর আমার তো লোক দিয়ে করতে ভালো লাগে না, ভাবছি স্ক্রিপ্ট করব নাকি শুধু পুঁতি রাখবো। এ কথা শুনে এতক্ষণ নিজেদের মাঝে মেতে থাকা মেয়েগুলোর মন এবার পুরোপুরি বড়দের দিকে চলে আসে। আরবি, আমরা তো পারি না দিতে। সুরভি, আমি পারলে অবশ্যই দিতাম, কিন্তু পারি না তো। ঠিক তখনই গলা উঁচিয়ে সবার সামনে লিসি আত্মবিশ্বাসীর হাসি নিয়ে, আলপনা দেওয়া কোনো ব্যাপার নাকি নানু, আমি দিয়ে দিব। মির্জা বেগম এক মুহূর্ত চুপ করে থেকে হেসে ওঠেন, এই তো, আমি তো লিসির কথাই ভুলেই গিয়েছিলাম, ও কিন্তু খুব ভালো আলপনা দিতে পারে। প্রিয়া সন্দেহে গলায়, তাই নাকি? কিন্তু ও তো বড় ছাদের একা করতে পারবে না। অত বড় ছাদ একা করতে পারবে? লিসি মুচকি হেসে দিলিও গলায়, আরে ছোট মামি, কত বড় উঠানে আমি একা একাই আলপনা দিয়েছি, এটা কোনো ব্যাপার না, আমি দিব, চিন্তা করো না। ভাইয়ার বিয়েতে আলপনা দিব না তো কার বিয়েতে দিব? রিহান হেসে বলে, দেখেছিস, লিসি আমার একমাত্র ভালো বোন। কাবির, হ্যাঁ লিসি আমার বিয়েতেও কিন্তু তুই আলপনা দিবি। আরবি হালকা বিরক্তি গলায়, কিন্তু মা আলপনা দিতে যা লাগবে সবকিছু কি আনাইছো? প্রিয়া হাত মাথায় ঠেকিয়ে, দেখেছো, সবকিছুর ভিড়ে আমি ওটাই ভুলে গিয়েছিলাম, এখন কে যাবে? যারা, তুই জানা, আলপনা তো সকালে দিতে হয়, আর এত সকালে তো দোকান খোলা থাকবে না। লিসি তৎক্ষণাৎ প্রতিবাদ করে, ছোট মামি আপনি যারা আপুকে বলছেন কেন? ভাইয়াদের বলেন, এখন রাতে যারা আপু একা একা যাবে কেন? আরবি হালকা হেসে, শোন লিসি, এখন যদি মা ওদেরকে বলেও তারপরেও যারাই যাবে, এসব ব্যাপারে ও এক্সপার্ট। আর তুই জানিস না, যারা এমনিতেও রাত করে বাড়ি আসে। যারা হেসে বলে, ওকে মা আমি যাচ্ছি, তবে একটা কেকও নিয়ে আসবো। আমি গেলাম মা, বাই। ঠিক তখনই ঈশান বলে ওঠে মুখ মুখ করে, দিস ইজ নট ফেয়ার শাশুড়ি মা, আমার হবু বউটাকে একা পাঠিয়ে দিলেন। যারা দরজার গোড়ায় দাঁড়িয়ে ঘাড় উঁচিয়ে বলে, তোকে তো আমি। মা তুমি কিছু বলছো না কেন? ও তোমাকে শাশুড়ি বলছে। প্রিয়া হেসে গলা নামিয়ে বলে, তুই হ্যাঁ বললে ও আমার শাশুড়িই হয়, তাই না? তাই আগে থেকে প্র্যাকটিস করছি, তাই না ঈশান? ঈশান লাফ দিয়ে ওঠে প্রিয়ার গলা জড়িয়ে ধরে, ওহ ইউ আর দ্য বেস্ট শাশুড়ি মা এভার। সুপ্রিয়া হাসি চেপে ব্যস্ততম গলায়, হয়েছে, যারা তুই গিয়ে ভিডিও কল দিবি, আমরা দেখে নেব কোনটা ভালো লাগছে। যারা, ওকে আমি গেলাম। বাবা গাড়ি কোন গ্যারেজে রেখেছ? আনারুল চোখ তুলে দেখে, দেখ আমি বলেছিলাম 2 নম্বর গ্যারেজে রাখতে, ওখানেই আছে। যারা সেখান থেকে বেরিয়ে যায় গ্যারেজে, বাইক বের করে হেলমেট পরে বাইক চেপে বাজারের উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক তখন ঈশান বলে, আমিও গেলাম চৌকি দিতে, যদি কেউ নিয়ে নেয়। আরবি তীক্ষ্ণ কণ্ঠে, যা এমনিতেও কেউ তোকে হাত দেবে না, তবুও না হয় একটু আশাবাদী হলি। ঘরে সবাই হেসে ওঠে, আবার নিজেদের কথাবার্তায় ব্যস্ত হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তেই উপর দিক থেকে ভেসে আসে ধীর পদধ্বনি। কিরিস ল্যাপটপ হাতে ধীরে ধীরে সিঁড়ি দিয়ে নামছে। সুপ্রিয়া থমকে যায়, ছেলেটা নিচে এসেছে।
তার মনে পড়ে এই ছেলেটা ছোটবেলা থেকেই অন্যরকম। সবাই মিশে থাকলেও ক্রিস নিজেকে গুটিয়ে রাখে। লিভিং রুমে বসে থাকা, গল্পে অংশ নেওয়া ক্রিসের ক্ষেত্রে বিরল। তবু আজ সে এসেছে, এটাই অনেক। সুপ্রিয়া ক্রিসের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কফি দিব নাকি? ক্রিস এক চেহারায় এক কণ্ঠে ছোট্ট বলে মাথা নাড়াই। তারপর এক দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে বলে, আর বাবা, চাচু, কথা আছে, এদিকে আসো। ঘরে হালকা হাসির আবহাওয়া এক মুহূর্তে ভারী হয়ে আসে। সবাই বুঝে যায় কিছু একটা গুরুতর কথা হতে চলেছে। সুপ্রিয়া উঠে কফি বানাতে চলে গেলেন। আনোয়ার আর আনোয়ারুল উঠে পাশে হালকা দূরে ছোপাতে গিয়ে বসলো। ক্রিস নিজের হাতে ল্যাপটপ টেবিলে রাখে। ক্রিস ঠান্ডা গলায়, এবার বলো, কি করতে চাও? আনোয়ার কিছু মজা করে, কি আর করব, তুই তো বললি যা করার তুই করবি, আমরা তো আছি শুধু সাপোর্টের জন্য। ক্রিস মাথা নিচু করে একটু গম্ভীর ভঙ্গিতে, সেটা না, শোনো, আমি সব ফিক্স করে রেখে ফেলেছি, তোমরা একবার দেখে বলো আর কিছু চাও কিনা। এই বলে ক্রিস ল্যাপটপ খুলে একটা ভিডিও চালায়। ভিডিওয় বিয়ের আয়োজন, ঘরে সাজানো, বাইরের স্টেজ, মেহেদির ডালা, গেট ডেকোরেটর, সাউন্ড সিস্টেম, সবকিছু অমিনেশন আকারে প্ল্যানিং করা। ভিডিও দেখে আনোয়ারুল চোখ গোল করে বলে, আর কি চাইবো বলো, যা ভেবেছিলাম তার চাইতেও ভালো, তাই না ভাইজান? আনোয়ার হেসে মাথা নাড়ে, হ্যাঁ একদম, আর কিছু দেখাবি? ক্রিস মাথা নাড়িয়ে না জানায়। ক্রিস পরিকল্পনার ধারে স্পষ্ট গলায়, কাল সকালে বাড়ি সাজানোর লোক চলে আসবে, বাইরের কাজ আর ভেতরে সব দেখে নেবে। কাল তো সবাই রং খেলার আয়োজন করেছে, তাছাড়া রাতে আবার ব্যাচেলার পার্টি, তাই না রিহান? রিহান ও ছেলেরা একসাথে মাথা নাড়িয়ে উত্তর দেয়। মুহূর্তেই ঝাঁপিয়ে পড়ে মেয়েরা। শুরু হয় রায়চৌধুরী পরিবারের জমজমাট টকঝাল মজা। আরবে উচ্ছ্বাসিত ভঙ্গিতে, আরে বাড়িতে প্রথম কারোর বিয়ে, পুরো ফাটিয়ে দেব, এই গোটা এলাকায় মানুষ হাঁ করে দেখবে, তাই না ক্রিস ভাইয়া? ক্রিস হালকা মুচকি হেসে, একদম, মানুষ দেখলে যেন বলতে না পারে, বলতে হয় এটা রায়চৌধুরী পরিবারের বিয়ে। রিহান ঠাট্টা করে, আমাকে ধন্যবাদ দে, আমার জন্যই তোরা এত মজা করতে পারছিস। সুরভি চোখ চুলকে, তোকে ধন্যবাদ কেন দেব? তুই না করলেও তো এই বাকি কয়টা আছে, কি করতে তারা? ইয়াবি অভ্যাস মতো মেয়েদের খোঁচাতে, আরে বাবা, আমাদের দিকে হাত দিচ্ছিস কেন? তোরা তো সব বুড়ি হয়ে যাচ্ছিস, তোদের আগে বিয়ে করা উচিত। তিশা আবেগে বলে, ভাইয়া, আমি বুড়ি হয়ে যাচ্ছি। ইয়াবি চটপট সাফাই দেয়, আরে তুই তো আমার বোন, তোর গায়ে টানলাম কবে? আমি তো ওদের বলছি। লিজা গম্ভীর গলায়, ভাইয়া এটা ভালো না। আরবি চোখ টিপে মুচকি হেসে, সব বুঝি আমরা, তুই আমাদের বলছিস, কিন্তু বলার আগে দেখে নিবি তো, তোর দুই বোনও তো আমাদের মধ্যে। ইয়াবি হাত জোর করে, আমার ভুল হয়েছে আমার মা, এবার চুপ কর। সুপ্রিয়া কফির কাপ হাতে সঙ্গে একটা ছোট বাটিতে কিছু বাদাম নিয়ে ক্রিসের দিকে আসছেন। এই বাড়িতে একটাই জিনিস আছে যা ক্রিস কোনোদিনও পরিবর্তন করেনি, তা মায়ের হাতের কফি। অন্য কারো হাতে বানানো কফির ঘ্রাণও তার পছন্দ নয়। সুপ্রিয়া আসছেন ধীরে ধীরে, মুখে একরাশ মমতা, একরাশ শান্তি। সেই শান্তিময় মুহূর্তে ঘরের সবাই একবার থেমে যায়। সুপ্রিয়া কফি আর বাদামের ছোট্ট একটা বাটি এনে ক্রিসের সামনে রাখলেন। ক্রিস মায়ের দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিয়ে দিল। তখনই কফির কাপটা হাতে তুলে নিয়ে এক চুমুক দিয়ে বলল, ক্রিস ভালোবাসা ভরা গলায়, তোমার মতো করে কফি বানাতে এই পৃথিবীতে আর কেউ পারে না। সুপ্রিয়া বাদামের বাটি থেকে বাদাম নিয়ে খোসা ছাড়াতে ছাড়াতে চোখ সরিয়ে বললেন, সুপ্রিয়া আর আড়ালে আবেগ লুকিয়ে, হয়েছে, আর কমপ্লিমেন্ট দিতে হবে না। তুই যে আমার হাত ছাড়া কারোর হাতে খাস না, এটাই তো আমার বড় জ্বালা। বিয়ের পরে কি করবি তাই ভাবি মাঝে মাঝে। সুপ্রিয়া বাদামের খোসা ছাড়িয়ে ছেলের গালে সযত্নে তুলে দেন। ঘরের সেই দৃশ্য, লিসি মুখ চেপে আলতো হেসে ফেলে। তার হেসে ওঠা চোখ পড়ে আরবির। সে চট করে বলে, আরবি, হাসছিস কেন?
তুই ভাইয়ার খাওয়া দেখে হাসছিস? লিসি হাসতে হাসতে, এত বড় হয়ে গেছে, তাও নিজের হাতে খেতে পারে না। সুরভি জল জল চোখে বলে, আরে বড় আম্মু তো ওকে এমন করে খাওয়ায়। বাড়ি এলে ওর আদর যত্নের জন্য আমরা বাকিরা আদরের অভাবে মরি। আরবি হেসে ফেলে। আর তাছাড়া ভাইয়া বড় আম্মু ছাড়া আর কারো হাতের খেলে বমি হয়। লিসি চমকে ওঠে, কি? তার মানে ভাইয়া যদি অন্য কারোর হাতের কিছু খায় তাহলে বমি করবে? তোমাদের হাতে খেলেও? আরবি, তেমন না, বাইরের কারোর হাতে খেলে। আর আমাদের হাতের খায়, কিন্তু অল্প, বেশি খায় না। লিসি ভ্রু কুঁচকে, তার মানে উনি বাইরের খাবার খেতে পারেন না? আরবি হেসে হেসে, আরে পাগল, তা না, ওকে কেউ গালে তুলে ভাত বা ভারী কিছু খাওয়ালে ও খেতে পারে না। আর বাকি রান্না অন্যকে করলেও খেতে পারে না। সুরভি একদম সোজা করে দিয়ে, অত ঘুরিয়ে না বল। কিরিস গালে তুলে শুধু বড় আম্মুর হাতে খায়, অন্য কারো হাতে খেতে পারে না। আর কফিও শুধু বড় আম্মু বানালে খায়। লিসি দম ফাটিয়ে হাসি চেপে, ও বুঝেছি, কিন্তু এটা বাজে স্বভাব। কাবির মজা করে বলে, একটু পরে ডিনারের সময় দেখবি মা ভাইয়াকে খাওয়াবে, তুই সরাসরি দেখে নিবি। লিজা গম্ভীর হয়ে বলে, আচ্ছা বাদ দাও, এবার বলো কালকে কি কি করব আর কিভাবে করব, বলো। পরের দিন প্রোগ্রামের প্রস্তুতি চলছে। সবার মনোযোগ অন্যদিকে। প্রিয়া রান্নাঘরে, আনোয়ার, আনারুল আর মির্জা গল্পে মশগুল। ক্রিস নিজের কাজে ব্যস্ত। এদিকে ঘন্টাখানেক পর দরজায় শব্দ। যারা আর ঈশান একসাথে ঘরে ঢোকে। যারা চোখ রাগে টকটক লাল, আর ঈশান দাঁত কেলিয়ে হাসছে। যারা হাতের সাথে ঈশানের হাত বাঁধা। তিশা হেসে বলে, এ কি অবস্থা তোদের, হাত বাঁধা কেন? ঈশান কেক আর রঙের ব্যাগ টেবিলে রেখে নাটকীয় ভঙ্গিতে বলল, এই মেয়ের কাণ্ড দেখতো, আমায় ফেলে আগে ভাগে চলে যাচ্ছিল। জানো কি হয়েছে? কথা শেষ করতে না দিয়ে যারা পেছন থেকে এক লাথি মারলো ঈশানের পায়ে। ঈশান হোঁচট খেয়ে সপাটে পড়লো, আর সঙ্গে সঙ্গে যারাও বাধা অবস্থায় গিয়ে ওর গায়ের উপরেই পড়ে গেল। ততক্ষণে আশেপাশে কেউ বড় ছিল না। মির্জা ঘরে তেল মালিশ করছেন, আর বাকিরা কিরিশ সহ দূরে বসে নিজেদের কাজে ব্যস্ত। এখানে শুধু ভাই বোনেরা ছিল। ঈশান মুচকি হেসে বলল, ও মা, তুই যদি আমার কোলে বসতেই চাস, এভাবে লাথি মেরে বসার দরকার ছিল না তো। যারা ধমকে উঠল, কুকুরের বাচ্চা, আমার হাত খোল, আজ যদি তোকে চাঁদের দেশে পাঠিয়ে না দিই। এই লিসি, হাত খোল, এরা সবাই বসে বসে দেখবে। লিসি এগিয়ে গিয়ে হাতের বাঁধন খুলে দিল। যারা সঙ্গে সঙ্গে ঈশানের দিকে ঝাঁপিয়ে পড়ে একটা ঘুষি মারে। ঈশান দুহাত জোর করে বলে, ও আমার হবু শ্বশুর আব্বা, তোমার মেয়ে আমাকে মেরে ফেললো। সবাই একসাথে ওদের দিকে তাকিয়ে চুপ। আনারুল ধমকে উঠে বলল, যারা, এসব কি অসভ্যতামি, মারছো কেন ওকে? যারা গলা চড়িয়ে বলল, বাবা, তুমি ওর পক্ষ নিচ্ছ? আমি আদৌ তোমার আসল মেয়ে তো? ইয়াবি যারাকে পাশে বসিয়ে হেসে বলে, চুপ কর তো, বাদ দে, আগে শোন আমরা কালকে কি করব। ইয়াবিও ওদের ঠান্ডা করে কাল কি কি করবে সেই প্রস্তুতির প্ল্যান ঠিক করে নিচ্ছে। এভাবে প্রায় 1 ঘন্টার মতো ওরা গল্প করে। একটু পর সুপ্রিয়া এসে সবাইকে রাতের খাবার খাওয়ার জন্য ডাক দেন। সবাই ডাইনিং টেবিলে বসে। ঈশান একপাশে বসে বলে, এই নাও কেক আর রঙের বস্তা। বাবা, এই রং কেনার জন্য আমায় পুরো ঢাকা শহর ঘুরিয়ে ছাড়ছো? টিয়া ব্যাগগুলো নেই। মির্জা বেগম বললেন, লিসি, কালকে সকালে ছাদে গিয়ে এগুলো দিয়ে দিবি। লিসি, ঠিক আছে নানু। এবার সবাই নিজেদের মতো খেতে থাকে। সবাই খাওয়ায় মন দিলেও লিসির চোখ কিরিসের দিকে। দেখে সুপ্রিয়া কিরিসের ভাত মেখে খাওয়াচ্ছে। এই দেখে লিসি হকচকিয়ে যায়। আরবি পাশে পানি বাড়িয়ে দেয়। এই লিসি, কি হয়েছে? এই না পানি। পানি খেয়ে লিসি আবার কিরিসের দিকে তাকায়। দেখে কিরিসও ওর দিকে তাকিয়ে আছে। চোখে চোখ পড়তে লিসি লজ্জায় চোখ নামিয়ে নেয়। রাতের খাবার শেষ, সবাই যে যার ঘরে চলে যায়। আরবি ঘরে মেয়েরা গোল হয়ে বসে গল্প করছে। সুপ্রিয়া এসে ওদের মাঝে কেক দিয়ে যায়। যারা খুশিতে বলে, থ্যাঙ্কস বড় আম্মু।
এটারই তো অপেক্ষায় ছিলাম। সুপ্রিয়া হেসে বলে, দ্রুত ঘুমিয়ে পড়িস, বেশি রাত জাগিস না যেন, বলে সুপ্রিয়া চলে যায়। মেয়ের এবার গোল করে বসে সকলে কি করবে নিয়ে আলোচনা করতে থাকে। সুরভি, এই লিসি, কালকে কত সকালে উঠবি? লিসি, মনে হয় 4:30টার দিকে। আরবি, এত সকালে কি করবি? তিশা, আরে সকাল সকাল না দিলে পরে বসে বসে দুপুরের ঠাডা রোদ খাবে। লিসি, ঠিক কথা। এই লিসি। লিজা, ঠিক কথা। এই লিসি, শোন, তুই শাড়ি পরে আলপনা দিবি? লিসি, কেন, জামা পরলে সমস্যা? লিজা, আরে তা না, শাড়ি পরলে তোকে মানাবে, আর আলপনা আর শাড়ি একদম পারফেক্ট কম্বিনেশন। তুই শাড়ি পরিস। সুরভি, হ্যাঁ, আমার লাল রঙের সাদা শাড়িটা পরিস, বেশ মানাবে তোকে। যারা এমনিতেই ভাইয়ের বিয়ে সব ভিডিও করা হবে, তুই যদি শাড়ি পরে আলপনা দিস আর সেটা ভিডিও হয়, তাহলে দারুণ লাগবে, একদম শুরু থেকেই পারফেক্ট। কাল সকালে আমি ভাইয়ের কাছ থেকে ক্যামেরা নিয়ে আসব। আরবি, মানে কাল সবাইকে লিসির সঙ্গে সকাল সকাল উঠতে হবে, তাই না? সবাই একসাথে। এবার এত উৎসাহে লিসি রাজি হয়ে যায় শাড়ি পরে আলপনা দিতে। তারপর মেয়েরা যার যার রুমে চলে যায়। আরবি আর লিসি একসাথে ঘুমায়। রাত গভীর। সবাই যখন ঘুমিয়ে, তখনও কিরিসের ঘরে আলো জ্বলছে। রাত 1টা পর্যন্ত চুপচাপ নিজের কাজ করছে কিরিস। কাজ করে ঘুমাই। রাত পেরিয়ে ক্ষীণ আলো জানালায় পড়েছে। সকাল 5টার কাছাকাছি। লিসি উঠে গেছে। কোন কোন রং দিয়ে আলপনা দেবে সব গুছিয়ে নিচ্ছে সে। পাশে বসে থাকা আরবি মুখ চাপা দিয়ে বলে, সত্যি বলছি, এত সকালে আমি কখনোই উঠিনি। এক এক করে বাকিরা উঠে পড়েছে। যারা, আমি বুঝি না এত নিয়মের কি দরকার। লিজা, চল ছাদে। যারা, লিসি, তোমরা একটু ছাদে ঝাড়ু দিয়ে দাও, আমি পুরো ছাদ জুড়ে আলপনা দিব। যারা, ওকে, চল লিজা। সুরভি, আমি যাচ্ছি, এই নে রঙের বাটিগুলো নিয়ে চল সবাই। লিসি হাত ধুয়ে ফিরে এলো। আরবি ফিসফিস করে বলে, এই তিশা, চল ক্যামেরা নিয়ে আসি, আর সেই সাথে কাবিরের ঘুমটাও হারাম করি। তিশা, যাচ্ছি বাবা। লিসি, ঘরে বেডের উপর শাড়ি আর সবকিছু রেডি করে রেখেছি, তুই গুছিয়ে নে, আমরা ক্যামেরা নিয়ে আসছি। লিসি, আচ্ছা, কিন্তু দ্রুত আসবা। লিসি ঘরে গিয়ে শাড়ি পরতে শুরু করে। লাল পাড়ে সাদা শাড়ি, হাতে লাল রেশম চুড়ি, খোলা চুল, হাঁটু ছোঁয়া, হালকা কাজল, ঠোঁটে মিষ্টি গোলাপি লিপস্টিক, একটা শান্ত স্নিগ্ধ সাজ, যেন ভোরের আলোতে নিজেই এক আলপনা। এদিকে আরবি আর তিশা এসে পৌঁছায় কাবিরের দরজায়। অনেকবার ডাকাডাকি করেও দরজা খুলছে না। হঠাৎ আরবের মাথায় শয়তানি বুদ্ধি আসে, তিশা, তুই শুধু চুপ করে থাকবি। আর তারপর হঠাৎ কাবিরের দরজায় কান্না ভেজা কণ্ঠে, এই কাবির, তিশার খুব খারাপ লাগছে, মনে হয় আর বাঁচবে না, দরজা খোল ভাই। 1 মিনিটও যায় না, দরজা খুশ করে খুলে যায়। কাবির, তিশার কি হয়েছে? আমার তিশা। তখনই তিশা আর আরবি মুখ চাপা দিয়ে হাসতে থাকে। কাবির, আরে আরবি, মিথ্যা বলার একটা সীমা থাকা দরকার। তিশা, তোমার কিছু হয়নি তো? তিশা হেসে বলে, আরে আমার কিছু হয়নি, আমি তো তোমার সামনে দাঁড়িয়ে আছি দেখো। আরবি, তোকে ভালোই ভালোই ডেকেছি কতবার, উঠলি? তিশা, চলো ক্যামেরা দাও। কাবির শান্তভাবে, ক্যামেরা আমার কাছে নেই, যেটা আছে ওটা নষ্ট হয়ে গেছে, ভাইয়াকে আনতে বলেছিলাম, কিন্তু আমি এখনো নেইনি, ভাইয়ার কাছ থেকে, ভাইয়ার কাছেই আছে, ওটাই আনো, আমি তো এখনো ফ্রেশ হইনি। তোরা আমার ঘুম একদম উড়িয়ে দিলে। আরবি, এইবার কে যাবে কিরিস ভাইয়ার ঘরে? ও এখনো উঠেছে কিনা কে জানে। কাবির, আর ভাই তো তোদের মতো না, ভোরে ওঠে, মর্নিং ওয়াক করে গেছে, দেখ এতক্ষণে উঠে পড়েছে। তিশা আর আরবি কিরিসের ঘরের দিকে হাঁটতে থাকে, আর অন্যদিকে লিসি সেজে রেডি হয়ে ছাদে যেতে বের হয়। এই সময় কিরিস বাড়ির সিঁড়ি দিয়ে উপরে উঠছে। সিঁড়ির শেষ ধাপে পা রাখতেই তার চোখ পড়ে বাদামি হেঁটে যাওয়া লিসির দিকে, বাম দিকে হেঁটে যাওয়া লিসির দিকে। সাদা শাড়ি, খোলা চুল, হাতে রঙা চুড়ি ঝনঝনে। লিসি ধীরে ধীরে চলে যায়, আর কিরিস দাঁড়িয়ে দেখে।
নিজের মনে মনে বলে ওঠে, তেজ আছে বলতে হবে, না থাকলে এই কিরিসের চোখে আটকাতো না। অন্যদিকে কিরিসের ঘরের সামনে দাঁড়িয়ে তিশা আর আরবি উকি মারছে। কিরিস কিছু না বলে চুপি চুপি ওদের পাশে দাঁড়িয়ে। কিরিস এসে পেছন থেকে বলে, কি হয়েছে, এভাবে উকি মারছিস কেন? আরবি, ভাইয়া আছে কিনা দেখছি। কিরিস ভুরু উঁচিয়ে, কি দরকার ভাইয়ার কাছে? তিশা, এই তো, প্রশ্ন করো না, ভাসুরের কাছে ক্যামেরা নিতে এসেছি। কিরিস হেসে, ভাবি আমি তো তাহলে তোমাদের পেছনেই। ওরা দুজন পেছনে তাকিয়ে কিরিসকে দাঁড়িয়ে দেখে ভ্রু তোলা চোখে। কিরিসকে হঠাৎ পেছনে দেখে ওরা দুজনেই তো ভয় পেয়ে যায়। আরবি হেসে, আহ তুই এখানে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। তিশা, আমার তো জানটাই যাওয়ার জোগাড়। কিরিস, কি করবি ক্যামেরা দিয়ে? আরবি, লিসি আলপনা দেবে, ভিডিও করব, দাও না, না হলে ও তো ছাদে কাজ শুরু করে ফেলবে। কিরিস, তোরা যা, আমি নিয়ে আসছি, ফ্রেশ হয়ে নি আগে। আরবি, দ্রুত আসবে কিন্তু। কিরিস ঘরে চলে গেল। আরবি আর তিশা চলে যায় ছাদে। ওখানে কাবির আগে থেকেই দাঁড়িয়ে। ক্যামেরা কই? তিশা, তোমার ভাই আনছে। এদিকে লিসির মুখ ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। আরবি ঠাট্টা করে বলে, কখন দিবি আলপনা রে লিসি? লিসি, এই তো সব গুছিয়ে ফেললাম, এখন দিব। একটু পরেই কিরিস ছাদে আসে, এক হাতে ক্যামেরা আর এক হাতে ল্যাপটপ ও ফুলের মালা। সবাই চমকে তাকায়। কাবির, ভাইয়া তুই ফুলের মালা কার জন্য এনেছিস? কিরিস কোনো জবাব না দিয়ে এগিয়ে যায় লিসির দিকে। ফুলের মালাটা তুলে ধরে বলে, এই নাও, মাথায় দাও। লিসি একদম থমকে গেছে, বাকিরাও অবাক। কিরিস হাসে, কি হয়েছে, মা দিতে বলেছে, ধরো। লিসি ফুলের মালাটা হাতে নেয়। লিজা, দে, আমি পরিয়ে দিচ্ছি। লিজা লিসির মাথায় ফুলের মালা পরিয়ে দিলে একদম পারফেক্ট লাগতে শুরু করে ওকে। সেই সময়ে ছাদে চলে আসে সুপ্রিয়া, হাতের ট্রেতে করে চা, কফি আর স্ন্যাক্স। যারা, ওরে বড় মা, তুমিও উঠে পড়েছ? সুপ্রিয়া, আমার ছেলে মেয়েরা ভোরে উঠে কাজ করবে আর আমি ঘুমাবো? তার উপর আজ তো বিয়ে ঘর, কাজের শেষ নেই। নে তোরা এখান থেকে চা নিয়ে নে। চোখ পড়ে লিসির দিকে, মুচকি হেসে কিরিসের দিকে তাকায়। সবাই চা নিয়ে নিচ্ছে। আরবি, লিসি, আগে চা খেয়ে মুড ঠিক কর, তারপর আলপনা দিবি। লিসি চা নিতে গেলে চোখ পড়ে পাশে রাখা কফির মগ। তিশা পাশ থেকে খোঁচায়, লিসি, কিরিসের দিকে আয়। বেশি ভাবিস না, আমরা সবাই তোকে ওর কাছেই পাঠাবো। লিসি, কিরিসকে দিয়ে আয়। বেশি ভাবিস না, আমরা সবাই তোকে ওর কাছেই পাঠাবো। ছাদের এক পাশে কিরিস বসে আছে, একটা আরামদায়ক সোফায়, মাথার উপর ছাউনি দেওয়া। পাশেই এয়ার কুলার ফ্যান ঘুরছে ধীরে। ল্যাপটপ খুলে নিশ্চিন্তে বসে আছে সে। লিসি কিছুক্ষণ চুপচাপ তাকিয়ে থাকে তার দিকে, তারপর ধীরে ধীরে কফির মগটা তুলে নেয় হাতে। পায়ে পায়ে এগিয়ে যায় কিরিসের দিকে। তার পায়ের শব্দে কিরিস মুখ তুলে তাকায়, আর সেই দৃষ্টি আটকে যায়। সাদা শাড়িতে লিসি, মাথায় ফুলের মালা, হাতে রঙের ছোঁয়া, কফির মগ হাতে নিয়ে সে ধীরে ধীরে এগিয়ে আসছে। কিরিস নিজের চোখ আর ফেরাতে পারে না। তার মনে হয় এই মেয়েটাই তার জীবনের অর্ধাঙ্গিনী। এই মেয়েটাই যেন আজ তারই জন্য সাজানো একটা সকাল নিয়ে এসেছে। একটা নিঃশব্দ অনুভূতি চারপাশে ছড়িয়ে পড়ে। কেউ কিছু বলে না। লিসি এগিয়ে যায় কিরিসের কাছে। ভাইয়া, আপনার কফি। কিরিস লিসির হাত থেকে মগটা নিয়ে ধীরে ধীরে পা থেকে মাথা পর্যন্ত ওকে দেখে। এত কাছ থেকে এত গভীরভাবে দেখে যেন তার চোখ আটকে গেছে সময়। লিসি লজ্জায় চোখ নামিয়ে নেয়, চুপচাপ ওখান থেকে চলে যায়। তারপর শুরু হয় লিসির আলপনার কাজ। আট করে শাড়ি পরে বসে গেছে ছাদের মাঝখানে। নিজস্ব বুদ্ধিতে হাতে তুলে নিয়েছে রং, তুলির ছোঁয়ায় আঁকছে নানা চিত্র। ছাদে থামে বসে বাকিরা সবাই তার কাজ দেখছে। আর এক কোণে ছায়া ঢাকা নরম সোফায় বসে কিরিস ল্যাপটপ থেকে চোখ সরিয়ে কফির মগে চুমুক দিতে দিতে তাকিয়ে আছে, শুধু তাকিয়ে লিসির দিকে। সকালে হালকা বাতাস লিসির সামনে চুলগুলো দুলে উঠছে। সূর্যের মিষ্টি আলো তার মুখে পড়তেই একটা অদ্ভুত আলোকসজ্জা তৈরি হচ্ছে। কিরিস মনে মনে ভাবে, অর্ধাঙ্গিনী বললে ভুল হবে না, তবে এখনো হয়নি।
এই ফুরফুরে বাতাস, মৃদু রোদ, কফির গন্ধ আর সামনে বসে থাকা সেই মেয়ে, সবকিছুই যেন ক্রিসের নিঃশব্দ ভালোবাসার অংশ। প্রায় 1 ঘন্টা পরে বাকিরা একে একে ছাদ থেকে চলে যায়। শুধু আরবি, সুরভি আর কাবির বসে আছে লিসির আশেপাশে। হঠাৎ কাবিরকে অনেক মনোযোগ লিসির আলপনা দেখে। ক্রিস একটু জোরে বলে, কাজে যদি এত ফোকাস করতি তাহলে আজ আমার জায়গায় তুই থাকতি। ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছিস? এখানে কথা আছে। কাবির হেসে বলে, আরে ভাইয়া, মানুষের তো সেই স্বভাব, যেটাতে ফোকাস করা উচিত সেটাতে না করে যেটাতে না করাই ভালো সেটাই করে। আরবি সঙ্গে সঙ্গে বলে, দ্যাটস এ গুড পয়েন্ট। যেমন পড়াশোনায় ফোকাস করা ভালো, কিন্তু আমরা করি মোবাইলে, তাই না সুরভি? সুরভি কিছু না বলে শুধু হাসে, বুড়ো আঙুল উঁচু করে দেখায়। এদিকে কাবির গিয়ে বসে ক্রিসের পাশে। ওরা দুজন কথা বলতে থাকে, আর দূরে সকালের আলো বসে লিসি নিঃশব্দে আঁকতে থাকে তার স্বপ্ন আর তার আলপনা। প্রায় 3.5 ঘন্টা পরে লিসি আঁকা শেষ হয়। সে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তার পেছন পড়ে থাকে রঙের মিশে যাওয়া একটা ভোরবেলা, আর কেউ একজনের চোখে আটকে যাওয়া ভালোবাসা। লিসি আলপনা শেষ টুকরো আঁকা শেষ করে উঠে দাঁড়াতেই আরবি হালকা করে ওর পিঠে একটা চাপড় মেরে বলে, সাবাস, এ না হলে আমার শিষ্য। সুরভি চট করে বলে, তোর শিষ্য হলো কিভাবে? তুই কি নিজে আলপনা দিতে পারিস? আরবি রাগী সুরে, আরে দিতে নাই পারি, লিসিকে পানি এগিয়ে দিয়েছি, ও যা যা বলেছে সেটা করেছি, তা আমিই মাস্টার। কাবির হেসে বলে, এই শুনে তো মনে হচ্ছে লিসি না, আরবি শিষ্য, লিসি মাস্টার। সবাই হেসে ওঠে, কেবল ক্রিস এক কোণ থেকে সিরিয়াস লুকে তাকিয়ে থাকে কাবিরের দিকে। সেই চোখ এমন চাপা কড়াভাবে থাকে যেটা দেখে কাবির সঙ্গে সঙ্গে আবার কাজে মন দেয়। লিসি একটু চুপ করে দাঁড়িয়ে বলে, শেষ পর্যন্ত শেষ হলো, বেশি সুন্দর হয়নি তাই না? সুরভি এগিয়ে এসে, কে বলেছে? যে দেখবে সে পছন্দ না করে পারবে না। আরবি, অবশ্যই সুন্দর হয়েছে, তুই পুরো ছাদে দিয়েছিস, রং, ডিজাইন সবকিছু পারফেক্ট। ঠিক তখনই তিশা আর সুপ্রিয়া ছাদে চলে আসে। তিশা চমকে ওঠে, ওয়াও, কি সুন্দর লাগছে লিসি, আসলে তুই ট্যালেন্টেড। সুপ্রিয়া এক মুহূর্ত তাকিয়ে থেকে বলে, আমি তো খেয়ালই করিনি, খুব সুন্দর হয়েছে লিসি। থ্যাংক ইউ মামি। সুপ্রিয়া এবার ছেলেদের দিকে তাকিয়ে একটু জোরে বলে, ক্রিস, নিচে চলে আয় খেতে, তোর বাবা তোকে ডাকছিল, গার্ডেনে খেতে যেতে বলেছে, রোদ বেড়েছে, গরম লাগছে। কাবির, তুইও আয়। এদিকে লিসি দাঁড়িয়ে আছে কোমরে হাত দিয়ে। তিশা খেয়াল করে, কি হয়েছে, এভাবে মাঝে হাত দিয়ে দাঁড়িয়ে আছিস কেন? কিছু না, অনেকক্ষণ বসেছিলাম তো একটু ব্যথা করছে। সুপ্রিয়া চট করে বলে, দেখেছো মেয়ের কাণ্ড, মাঝে মাঝে ব্যথা করছে, বলছে না। আমি তো বলেছিলাম এক নাগারে বসে বসে দিতে যাস না, না হলে মাজায় ব্যথা পাবে, সব ব্যথা করবে, মাজা পা মাথা সব ব্যথা করবে। তেমন কিছু হয়নি মামি। সুপ্রিয়া চোখ ছোট করে, চুপ করো, হাঁটতে পারবি তো? লিসি সোজা হয়ে ওঠে, অবশ্যই। সুপ্রিয়া, এটা দেখা তো দেখি। আরবি, আরে বড় আম্মু, এ তুমি ক্যা করতা হে? সুপ্রিয়া, আরবি তুই চুপ কর। লিসি মুখে কিছু না বললেও ভিতরে জানে এতক্ষণ পায়ের ব্যথা সহ্য করে সে আলপনা দিয়েছে, এখন গটগট করে হাঁটা অসম্ভব, তাই চুপচাপ দাঁড়িয়ে থাকে। সুপ্রিয়া মুচকি হেসে বলে, পারবি না আমি জানি, এখন তুই এই ছাদে দাঁড়িয়েই থাকবি? লিসির চোখে হালকা জলের ঘনত্ব তৈরি হয়, আজ যেন মনে পড়ে যায়, মা যদি থাকতো তাকেও এমন করে বলতো বুঝি। লিসির মুখ নিচু করে বলে, আমি চলে যাব মামি। সুরভি, আরবি, আপুরা তো আছে। সুপ্রিয়া এবার একটু কড়া হয়ে, হবে না, এখন যা বলছি তাই করবি, ঘরে গিয়ে শাড়ি বদলে আয়। ক্রিস, তুই লিসিকে ঘরে নিয়ে যা, আর বাকি সবাই নিচে খাওয়ার টেবিলে আয়। যদি দেখি একজনও কম, তাহলে আজকে আমি
কাকে কি করব সেটা তোরা জানিস না, আর আমি নিজেও জানি না। চলে আয় নিচে সব কয়টা। সুপ্রিয়া বেশ ধমকে সুরে বলে বলে যা বলার, তারপর নিচে চলে যায়। তার গলার কণ্ঠে আদর আর রাগ একসঙ্গে ছিল। তারপর বাকি সবাই একে একে যেতে থাকে। লিসি একা ফেসে যায়, চুপ করে দাঁড়িয়ে থাকে। সুরভি, নিচে চল, না হলে মনে হচ্ছে আজ না গেলে একটা মারও নিচে পড়বে না। আরবি, ঠিক কথা, সব আমাদের পিঠেই পড়বে। কাবির, কথা বলিস না, চল। ভাইয়া, তুমি দ্রুত এসো। লিসি, ইউটু। লিসির মনে মনে জ্বলে ওঠে এক চাপা অভিমান। আমি কেন ওই রাক্ষসের হাতে পড়ি? মামি ভাবছে এই গোটা বাড়িতে শুধু উনিই নিষ্পাপ ব্যক্তি, তাই আমার মতো ছোট মানুষকে এত বড় রাক্ষসের হাতে তুলে দিয়েছে। সবাই চলে গেলে ক্রিস এগিয়ে আসে। লিসি দাঁড়িয়ে, চোখ নামিয়ে। কিছু করতে হবে না, আমি একা চলে যাব। ক্রিস ঠান্ডা গলায় বলে, লিসি শর্মা, কি ভুলে গেছো সেদিনের কথাগুলো? নাকি আমি আবার মনে করিয়ে দিব? লিসির মুখ থমথমে, সে কিছুই বলে না। একবার তাকায়, চোখ নামিয়ে নেয়। ক্রিস এগিয়ে, আমি যা করছি তাই করতে দাও। লিসি এবার চোখ বড় বড় করে তাকায়। কি করবেন আপনি? ক্রিস ঠোঁটের কোণে হালকা তাচ্ছিলের হাসি এনে বলে, তোমাকে তুলে এই ছাদ থেকে ফেলে দেব। লিসি থমকে, কি আজব মানুষ রে বাবা, আগেও তো শপিং মল থেকে ফেলতে চেয়েছিলেন, এবার বাড়ির ছাদ। ক্রিস ঠান্ডা গলায় গম্ভীর হয়ে, একটা কথা বললে আমি সবাইকে বলে দেব ওই রাতের কথা। এই কথা শুনে লিসির চোখ বিস্ফোরিত, নিঃশ্বাস ভারী। সে বুঝে গেছে হাওয়া গরম, এখন চুপ থাকা বুদ্ধিমানের কাজ। তারপর নিজের গলা শক্ত করে বলে, আপনি এমন কেন? আমার সঙ্গে এমন করেন কেন? আমি তো আপনার কোনো ক্ষতি করিনি। তখনই ক্রিস একবার তাকায়, চোখে আগুন ঠান্ডা একসঙ্গে। তারপর ধীরে বলে, তুমি আমার কোনো ক্ষতি করনি লিসি, শুধু তুমি একটা ভুল করেছ, আমার চোখে পড়েছ, আর এখন তুমি আমার, চাইলেও পালাতে পারবে না। লিসি চমকে ওঠে, কি? ক্রিস তাকিয়ে থাকে, কিছু না, এবার চুপ করো। হুট করে ক্রিস লিসিকে কোলে তুলে নেয়। লিসি, আরে কি করছেন? আপনাকে শুধু বলেছে আমাকে ঘরে পৌঁছে দিতে, কোলে করতে বলেনি। ক্রিস, পড়া চালের ভাত খেয়ে মানুষ হয়েছ, নামিয়ে দিলে ঠাস করে পড়ে যাবে, গায়ে তো কোনো অস্তিত্বই নেই, চুপ থাকো। ক্রিসের কণ্ঠে হালকা ধমকের সুর ছিল, আর তার চোখে এক অদ্ভুত শান্ত দম্ভ। লিসি ভেবাচাকা খেয়ে চুপ করে যায়। মুখে আর কথা নেই। সিঁড়ি দিয়ে নামার সময় পাশের আয়নাতে নিজেদের প্রতিবিম্ব পড়ে। ক্রিস চোখ সরাতে পারে না। লাল পরনে সাদা শাড়িতে লিসি, হাতে রেশম চড়ি। এই দৃশ্য যেন এক নববধূকে কোলে করে নিচ্ছে সে। ক্রিসের ঠোঁটে চাপা হাসি। এই দৃশ্যটা সে দেখতে চায় বারবার, কিন্তু দূরে একজোড়া চোখ সবটা দেখছে। চোখে অভিমান, ক্ষোভ আর না বলা কিছু। আর সে আর কেউ নয়, স্বয়ং আনোয়ার। ক্রিস লিসিকে ঘরের ভেতর নামিয়ে দেয়। দরজার পাশে দাঁড়িয়ে হুমকি সুরে বলে, আমি প্রেমিক না যে তর্ক শুনে হেসে উড়িয়ে দিব। আমি ক্রিস রায় চৌধুরী। আমার সামনে মুখ খুললে জবাব পাবে, কিন্তু সেটা তোমার পছন্দ হবে না। লিসি কিছুটা রাগ, কিছুটা জেদ নিয়ে, হ্যাঁ হ্যাঁ জানি, আপনি আবার প্রেমিক কখনো হবেনও না। আর আমি একটু পরে যাব, রিহান ভাইয়ের বন্ধু ডাকছিল, তাই আপনি যান, আমি চেঞ্জ করব। ঘরের ভেতর মুহূর্তেই হিমশীতল পরিবেশ। কথা নেই, কেবল এক থমকে থাকা বাতাস। ক্রিস ধীরে ধীরে দরজা থেকে এগিয়ে আসে, একদম কাছে। লিসির পাশে দাঁড়িয়ে চোখে চোখ রাখে। চোখে হাজার কথা, ঠোঁটে একটাও না। ক্রিসের এমন ব্যবহার, সেই ঠান্ডা চোখ আর সহ্য হয় না লিসির। মুখটা শক্ত করে ভেতর জেদ নিয়ে বলে বসে, আপনার সবকিছুই আপনাকে ঘিরে কেন? আপনি যা বলেন সেটাই সঠিক। আমি কি আপনার চাকর না বন্দি? ক্রিস থেমে যায়, তারপর ধীরে ধীরে সামনে এগিয়ে আসে। চোখের কোণে রাগ নেই, বরং ভয়ঙ্কর ঠান্ডা।
কিরিস নিচু গলায়, তুমি বুঝি ভুলে যাচ্ছ আমি কে? আমি কিরিস রায় চৌধুরী। এই নামটা শুধু বিজনেসের না, ভয় এর প্রতীক। লিসি কথা বলতে চায়, কিন্তু কিরিস এক হাত তুলে তাকে থামিয়ে দেয়। তুমি যদি আমার মুখে কথা বলো, তাহলে আমি তোমার মুখ থেকে ভাষা কেড়ে নিব। এই মুখ দিয়ে আমাকে উত্তর দেওয়ার আগে মনে রেখো, আমি কাউকে কথা শেষ করতে দিই না, যদি সেটা আমার বিরুদ্ধে যায়। লিসি দাঁড়িয়ে থাকে স্থির হয়ে, চোখে ভয় নেই, কিন্তু শ্বাস ভারী হয়ে উঠেছে। ক্রিস এগিয়ে আসে আরো কাছে, গলার কাছে মুখ এনে ফিসফিস করে বলে, তুমি আমার নিয়ন্ত্রণে আছো লিসি। আর আমি যে কাউকে হাসিয়ে দেখলেই দখলে নিই না, ভয় দেখিয়ে নিই। তুমি ব্যতিক্রম না। এরপর সে একটু সরে দাঁড়ায় আর একটা শব্দ বলে, তোমার জেদ ভাঙবো এমন ভাবে মনে থাকবে আজীবন। কিরিস পেছন ফিরে ধীরে ধীরে চলে যায়। লিসি দাঁড়িয়ে আপন মনে দাঁতে দাঁত চেপে। ভয় পাই ঠিকই, কিন্তু একদিন মুখের উপর বলে দিব, আপনি যে ভাববেন আমি ঠিক তা না। আপনার চোখে আগুন থাকে, কিন্তু আমি আগুনে পুড়ব না। একদিন আমি সেই আগুন নিভিয়ে দিব। ঠিক তখনই ঘরে ঢোকে আরবি, খাবারের প্লেট হাতে। আরবি টেনে টেনে, তোমাদের জন্য মওকুফ করে এনেছি তোমার সকালের খাবার। বড়মা বলেছে তোর পায়ে ব্যথা, তাই নিচে যাওয়া লাগবে না। খেয়ে গুছিয়ে পরিপাটি হয়ে নিচে আয়। আরবির কথা শুনে কোনো সাড়া শব্দ নেই লিসির মুখে। আরবি, কি হয়েছে? এমন মুখ গোমড়া করে বসে আছিস কেন? লিচি চোখ সরিয়ে, আমার এখন ভাইয়াকে গালি দিতে ইচ্ছা করছে। আরবি হেসে, দে, যদি গালি দিলে খুশি হোস, তাহলে একবার কেন বারবার দে। তুই বল, কোথাও কম হলে আমি বাড়িয়ে দিব, বল শুনি। লিসি একবার বড় একটা শ্বাস নেয়, তারপর এক নিঃশ্বাসে বলে, ওই মানুষটা কি কোনো মানুষ নাকি রোবট? একবার না হেসে একঘেয়ে মুখ কথা বলে কিভাবে? হুমকি দিল এমন ভাবে মনে হলো একটু পরেই মাথার উপর বুলডোজার চালাবে। আমি নাকি তার অধীনে? কে রে বাবা, এত রেগে থাকে কেন? কেমন যেন বিজনেসম্যান না, হিটম্যানের মতো লাগে। চেহারা ভালো তো কি হয়েছে, ভেতরে তো একদম বরফ না, বরফের মধ্যে আগুন লুকানো। যদি কোনোদিন মুখের উপর বলে ফেলি আপনারা কি ভয় পায় না, তখন দেখি উনি কি করে। লিসি রেগে রেগে বলে যায়, আর শেষের দিকে ঘন ঘন নিঃশ্বাস নেয়। আরবি পাশে পানির গ্লাস এগিয়ে দিয়ে বলে, আরে বাস, তুই তো দেখি বদনাম করতে পারিস একদম পারফেক্ট। লোকেশন রায়চৌধুরী বাড়ির গার্ডেনের এক পাশে বসে আছে আনোয়ার, আনারুল আর মির্জা বেগম। ওদের সামনে বসে চা বানাচ্ছেন মিশা। তার পাশে তার ছেলে পায়ের উপর পা তুলে বিশাল ভাব নিয়ে বসে আছে। মিশা পান চিবিয়ে হঠাৎ তুতলা কণ্ঠে বলে, দেখছেন তো চাচি, আমি তো শুধু বলেছি আমার টাকাটা ফেরত দিতে, আর উনি আমার নামে আপনার কাছে বদনাম করেছে। আনারুল ঠান্ডা গলায় উত্তর দেয়, দেখুন, আপনার সাথে ঝামেলা করার আমার কোনো ইচ্ছা নেই। আপনি আমাদের বিপদের সময় সাহায্য করেছিলেন, এই জন্য আমি আজীবন আপনার প্রতি কৃতজ্ঞ। আনোয়ার মাথা নেড়ে বলে, হ্যাঁ, এবং আপনি যখন টাকা চাইবেন আমরা তখনই ফেরত দিতে চেয়েছি। তখন তো আপনি নিজেই বলেছিলেন টাকা আমাদের কাছে গচ্ছিত থাকবে, প্রয়োজন হলে আপনি নিয়ে নেবেন। মিশা থেমে গিয়ে পান ছেটায়, তারপর কটক দুঃখী গলায়, তো বলেছিলাম, কিন্তু কি করবো বলুন, শয়তান মন ভালো কাজে সায় দেয় না। এই সময় মির্জা বেগম লাঠি হাতে নিচে ঠুকিয়ে গম্ভীর গলায় বলেন, আপনার টাকা এখনই দিয়ে দেওয়া হবে। আপনার জন্য ভালো হয় টাকা নিয়ে সসম্মানে এখান থেকে চলে যান। বিয়ে বাড়িতে আমি কোনো ঝামেলা চাই না। মির্জা এবার আনোয়ারের দিকে তাকান। মির্জার চাহনিতে স্পষ্ট হুকুম। আনোয়ার এক মুহূর্ত দেরি না করে বলেন, কাবির তখনই দৌড়ে আসে গার্ডেনের দিকে।